হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন্স ব্লগে সকলকে আরও একবার স্বাগত। তো আজকে ব্লগটা স্টার্ট করছি। এতদিন ব্লগ করিনি, প্রায় অনেক দিন হয়েছে, 12 দিন মতন প্রায় হয়ে গেছে আমি ব্লগ দিইনি কোনো। কারণ তোমরা তো জানতেই যে আমার মেয়ের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল, তো ওর পেছনে পুরো টাইমটাই দিয়েছি। হ্যাঁ, ছোটোখাটো রিলস হয়তো বানিয়েছি, কিন্তু পুরো টাইমটাই ওর সাথে কাটিয়েছি। আর ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট দেখাইনি, মানে আগ্রহ হয়নি ভিডিও করার জন্য। তো আজকে একটু মনে হলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, অনেকদিন ভিডিও শেয়ার করিনি। অনেকেই বলে যে দিদিভাই তুমি ডেলি ব্লগ দিচ্ছ না, তো তার জন্য ভাবলাম তাদের জন্য আমি ডেলি ব্লগটা আজকে থেকে দেবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর কন্টিনিউ করো। আই থিঙ্ক তোমরা বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখবে আর তোমাদের ভালো লাগবে অবশ্যই। তো ভিডিওটা দেখতে থাকো, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্রায় কিন্তু অনেক সকালেই উঠেছিলাম, কিন্তু এখন দেখো ঘর ঝাড় দিচ্ছি। মাম্মাম কিন্তু ওঠেনি বলেই কিন্তু মশারিটা এরকম পড়ে আছে, মানে মশারিটা এখনও বিছানায় লাগানোই আছে, খোলা হয়নি। মাম্মাম শুয়েছিল বলে আমি কিন্তু আর ওকে জাগাইনি, আর মশারিটা তুলে দিলে বেকার যদি মশা কামড়ায় সেই জন্য। আর দেখো আমি কিন্তু বারান্দা দিয়েও আমার প্রথম একদিক মানে এই দিকের ঘরটা, সামনের এই দিকটা বারান্দা দিয়ে ফেলি নোংরাটা, আর ওদিক দিয়ে পেছন দিয়ে একদম নিয়ে চলে যাই সিঁড়িঘর অবধি, ভালো করে সিঁড়িঘরটা ঝাড় দিয়ে দিই। এরকম করেও কিন্তু প্রতিদিন দুদিক দিয়ে ঘর মানে দুটো দুয়ারে দুদিক দিয়ে নোংরা ফেলা হয়। আর আমি কিন্তু সকালবেলায় উঠে প্রথমে ভাত করেছি, মেয়ের টিফিন করেছি, মেয়ের টিফিনে চিড়ের পোলাও দেবো বলে চিড়ের পোলাও করেছি, ভাত করেছি, আর দিয়ে ভাজা কেটে রেখেছি। ভাজা তোমার আর হচ্ছে তরকারি করেছিলাম। আর কি হয়েছে জানো, তরকারিটা না হঠাৎ করে পুড়ে গেছিলো, আমি একটু এদিকে ঝাড় দিতে গেছি আর খেয়াল করিনি তরকারিটা পুড়ে গেছে। আর তার জন্য ভাবলাম না একটু ডালও করি, তাহলে একবারে সবার ডালও হয়ে যাবে, বাড়িতে ডাল রান্নাও করতে হবে না এক্সট্রা করে। আর ভাজা কেটেছিলাম, ভাজাগুলো দিয়ে মানে ডাল দিয়ে ভাজা দিয়ে আর তরকারি দিয়ে মেখে খাইছিলাম। মেয়েকে ভেবেছিলাম আজকে রোজ রোজ ডাল ভাজা খায়, তা আজকে একটু তরকারি দিয়ে ভাত খাই। সেই হলো কাজ, তরকারি করলামও, আর এদিকে তরকারিটা পুড়েও গেল। তো কী আছো আর করার নেই। এদিকে ডালটা করে নিচ্ছে, আর দিদিভাইও উঠে গেছিলো, দিদিভাই এদিকে ভাজাটা ভেজে দিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু দুজনেই ভাই বোন মানে দিদিভাইয়ের ছেলে আমার মেয়ে দুজনেই স্কুলে যাবে, তো একটু সবাই মিলে হাতে হাত লাগালে তাড়াতাড়ি হয়ে যায়। তো দিদিভাই এদিকে ভাজাটা করে দিচ্ছে। আর এদিকে আমি মেয়ের টিফিন করেছেন চিড়ের পোলাও, কিন্তু জায়ের ছেলে চিড়ের পোলাও খায় না বলে ও নেয়নি, আর দিদিভাই ওকে আলাদা টিফিন করে দিয়েছে। তো এইদিকে আমরা দুই যা মিলে গল্পও করছি, এদিকে রান্নাও করছি। আর দিদিভাই দেখো ভাজাগুলো ভেজেও ফেলেছে, এদিকে পটল ভাজা, আলু ভাজা, দু রকমের ভাজাই রেখেছিলাম। আর এই যে চিড়ের পোলাওটা মাম্মামের জন্য বানিয়েছি, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা। খেতে কিন্তু ভালোই হয়েছিল, কারণ মাম্মামকে টিফিনে দেওয়ার পর কিন্তু পোলাও থেকে গেছিলো, তো আমি বলে শিখেছিলাম যে পোলাও আছে একটু খেয়েও, শাশুড়ি মাকেও বলেছিলাম, দিদিভাইদেরও বলেছিলাম যে তোমরা খেয়ে নিও পোলাওটা। আর আমি একটু সঙ্গে করে নিয়ে গেছিলাম, মাম্মামের স্কুলে যাওয়ার সময় আমি একটু কিছু না কিছু নিয়ে যাই, ওখানে বসে সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। তো অল্প কিছু আমি মাম্মামের খাবারের সাথে আমারটাও নিয়ে যাই। চলো ঘুম থেকে ওঠো। যে ওঠো, স্কুল যেতে হবে না? 8:30 বাজে, আর কতক্ষণ হবে? প্রায় রোজ কিন্তু মাম্মামকে এইভাবেই আমি ঘুম থেকে ওঠাই, একবারে তুলে দিই না, আমি একটু ওকে চটকাচটকি করি, তারপরে কিন্তু ওকে আমি ওঠাই। উঠেই কিন্তু এদিকে দেখো ও কীরকম দুষ্টুমি করছে, উঠেই ভিডিও কলের সামনে বলছে হাই বন্ধুরা। তো সেটা আমি আবার একটু পজ করে রেখে দিয়েছিলাম, তো মানে সাউন্ডটা এখানে নেই বলে শুনতে পাওনি তোমরা। তো যেহেতু দেখো তারপর ওকে ব্রাশ করাবো বলে বললাম, ওকে ব্রাশ করাবো বললাম, তো ও পালিয়ে গেছে ওইদিকে ওর বোন মানে ভাইদের কাছে। আর আমি এদিকে দেখো তো সেই ফাঁকে মশারিটা তুলে নিচ্ছি, মানে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছে, কেন বাসি বিছানা পড়ে থাকবে, সেই জন্য বিছানা কিন্তু তুলে নিয়ে যাই। আর ও ঘুম থেকে উঠে কিন্তু আগে ও জেমাদের ঘরে দৌড়ে পালায়, তারপরে আমি ওকে টেনে টুনে নিয়ে আসি, নিয়ে এসে ব্রাশ করাই। আর মাঝে মাঝে তো একা একাও ব্রাশ করতে যায়, আর কি করে বলো তো, জলে গিয়ে ট্যাপ কলটা খুলে নিজের গাটা ভিজিয়ে নেয়। আর আমি কিন্তু বিছানা গোছানোর সাথে সাথে কিন্তু এইদিকে সমস্ত কিছু খাটের তলায় ঢোকাই, কারণ কি বলতো বিছানাটা বড্ড নোংরা করে, আর বালিশ ঠালিশ থাকলে বালিশ চটকানো আমার একদম পছন্দ না, সেই জন্য কিন্তু আমি বালিশ ঠালিশগুলো ঢুকিয়ে রেখে দিই। আর খাটের তলায় থাকলেও ভালোভাবেই থাকে, মানে বক্সের ভেতরে ঢুকিয়ে দিলে ভালোভাবে থাকে, আর বিছানা চাদরটা নোংরা কম হয়। আর এই যে তোমাদের যে থাম্বনেলে দেখেছি না, আর পাচ্ছি না, অনেক হয়েছে, থাকতে পাচ্ছি না, কি আর বলবো। তো সেই যে লেখাটা থাম্বনেলে যে দিয়েছে, তোমরা তো ভাবছে কি না কি হয়ে গেছে, আসলে কিছুই না, কিছু না আবার অনেক কিছু। বাড়ির সামনে মানে রোডের সামনে যদি বাড়ি হয় যাদের আছে, তারা কিন্তু সত্যি খুব বড় ভুক্তভোগী। কেন বলো তো, এমনিতেও যদি কোনো গাড়ি ঘোড়া যায় তার বড্ড একটা বিশাল ভয়ানক আওয়াজ কন্টিনিউ হতে থাকে, তারপরে
তারপরে এই যে একটা ক্রেন এসছে, এই ক্রেন দিয়ে আর মাটি খোঁড়াচ্ছে, এর তলায় পাইপ রাখা হবে। তো এইটার যে আওয়াজটা মানে কি ভয়ানক, সকাল থেকে ঘ্যাঁ ঘ্যাঁ করে হয়েই যাচ্ছে। তারপরে কোনো রকম মাইকে যদি কিছু বাজে, ঠিক এইখানটা সামনেই পোল আছে, ওখানটা দেবে আর ওটার আওয়াজ মানে তোমরা বিশ্বাস করবে না, 4-5 ঘন্টা তো চলবে। মানে বুঝতে পারছো না, মানে যাদের বাড়ির সামনে, রোডের সামনে বাড়ি, তাদের যে কি সমস্যা এইগুলো ফেস করতে হয়। তো সেই কারণেই কিন্তু আমার এই থাম্বনেলটা দেয়া। আর তোমরা আবার বেশি কিছু ভেবে নিও না, একটু থাম্বনেলটাকে ইন্টারেস্টিং বানানোর জন্য এরকম কিন্তু দিতে হয়। আর সত্যি এটা বড্ড অসহ্য, মানে তোমরা বুঝতে পারবে না, বাচ্চা কাচ্চা থাকলে আরও অসহ্য। একটা কাজ করবে, সেই কাজটাও করতে হবে না, এই প্যাঁ পু আসতেই থাকে। আর এই ক্রেনটার আওয়াজটাও মারাত্মক ছিল, মাটি খোঁড়ার এটা মেশিনটার। আর যে কোনো মাইক থাকলে, মানে মাইক দেবে যেই, আর যে আওয়াজ মানে কি বলবো আর, মানে অসম্ভব আওয়াজ। সেই আওয়াজ তো চলতেই থাকে 4-5 ঘন্টা, আর তার আওয়াজটা শুনতে লাগে যখনই ঠিক ঘুমাবে বা সকালবেলা উঠবে, সেই টাইমটায় না আওয়াজটা বেশি অসহ্য হয়ে কানের সামনে। তো সেই কারণে কিন্তু আমার এই থাম্বনেলটা দেয়া, যে অসহ্য হয়ে উঠছে, আর পাচ্ছি না, সত্যি আর পাচ্ছি না এই আওয়াজ। মানে কদিন আগে জানো না এই আওয়াজ হচ্ছিল, মানে গাক গাক সুরে, কিসের জন্য মাইক লাগিয়েছিল, প্রচুর লেকচার টাইপের কিছু একটা হচ্ছিল, বক্তৃতা দিচ্ছিল কেউ। তো সেই আওয়াজটা কিন্তু অসহ্য, মানে কানের সামনে বাজছিল, মনে হচ্ছিল কখন বন্ধ হবে, আর ভালো লাগছে না। পুজো পার্বণে কোনো গান চললে বা মাঠে কোনো খেলা ঠেলা চললে যা আওয়াজ হয় গো বন্ধুরা, বিশ্বাস করে না। মানে বাড়ির সামনে, মানে রোডের সামনে যাদের বাড়ি আছে, তারাই একমাত্র ফেস করে এই সমস্যাগুলো। তো সেটার জন্যই বলছিলাম যে কি যে সমস্যার মধ্যে পড়েছি, আর পাচ্ছি না। তো বেশি কিছু ভেবে নিও না, থাম্বনেলটাকে ইন্টারেস্টিং করার জন্য আর এই সমস্যাটা বলার জন্য তোমাদেরকে এরকম লেখা। তো চলো, মাম্মামকে এবার দেখো ব্রাশ করতে নিয়ে যাচ্ছে, আর দুই ভাই বোনে দেখো কি করছে, আমাকে বলছে যে একটু আমার ফটো তুলে দাও। তো আমি বলছি এই তো তোদের ফটো উঠছে, বন্দুকটা নিয়ে দাঁড়া স্টাইল করে। আর একজন তো উল্টো করে বন্দুক নিয়েছে, আর মাম্মামকে দেখো ঠিকঠাক বন্দুকই ধরেছে। তারপরে ব্রাশ ঠাস করে নিয়েছে। আর এই প্রত্যেকটা দিন একই ঝামেলা। আর প্রত্যেকটা মাও বলে যে খাওয়ানোর সময় এদের যে কি সমস্যা হয়, দেখো কি রাগ, দেখো পাগুলো কিভাবে ছোটাচ্ছে, মানে রাগের চোটে পাটা এদিক ওদিক করছে। ভাত খাবে না, তো কোনো রকমে ভাত ঠাত খাইয়ে নিয়ে তাড়াহুড়ো করে এই যে যাওয়া, কী যে অসহ্য, রোজ রোজ স্কুলে যেতে যাওয়া, মানে বুঝতে পারবো না। ওর বাবা যদি থাকতো সত্যি খুব ভালো হতো, কিন্তু কিছু আর করার নেই। তো এই দেখো, এই যে এখন স্কুলে চলে এসেছি। তো এই যে স্কুলে বসেছি, দেখো আমাদের কত বড় গ্রুপ, দেখতেই তো পাচ্ছ। তো আর একটা কথা তোমাদের বলে নিই, যে এটাই, তোমাদের ফৌজিবাবু কবে আসছে? তো তোমাদের ফৌজিবাবুর আর বলো না, ফৌজিবাবুর ছুটিই হচ্ছে না। কারণ ছুটি হতো, সব ঠিক ছিল, টিকিটও কনফার্ম হয়ে গেছিলো, কিন্তু ছুটিটা শেষকালে এখন বলছে যে এখন নেগোসিয়েশন আছে, মানে হতেও পারে নাও হতে পারে, জানি না কবে ওর ছুটি হবে। অথচ এদিকে টিকিট কনফার্ম হয়ে বসে আছে, কিন্তু ছুটি কনফার্ম হয়নি। কি জ্বালা বলো। এই জন্য ও বলে আমি বলতে চাই না, কারণ আমি যখন আমাদের কোম্পানি বা হেডকোয়ার্টার থেকে বেরোবো তখনই একমাত্র জানবো যে আমার ছুটি কনফার্ম, তার আগে আমি ছুটি বলতেই চাই না। আর সত্যি কথা, আমিও এই জন্য আর শুনতে চাই না যে কবে ছুটি হবে, মনটা না বড্ড মরে যায়। তো এখনও পর্যন্ত ঠিকঠাক নেই, হতেও পারে নাও হতে পারে ছুটি। তো চলো পরের ভিডিওগুলো দেখতে থেকো, অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কবে তোমাদের দাদাভাই আসছে। তো এই দিকে দেখো, আমি কিন্তু গাড়ি করে আমরা সব গাড়ি করে কিন্তু এদিকে এসছি, মানে আমার গাড়িটা ছিল যেহেতু, তো সবাই বলছে আমাদের কিছু কেনাকাটা আছে, আর সবার তো গাড়ি স্কুটি নেই, কেউ কেউ আমাদের স্কুটি আছে। তো ওই স্কুটির মধ্যে আমরা মানে টোটাল 3 জনের স্কুটি ছিল, তো 3 জনের স্কুটিতে আমার স্কুটিতে একজন, আর এই পাশে যে বউটা বসে আছে ওর স্কুটিতে একজন, আর এই যে আর একজন আছে ওর স্কুটিতে 3 জন, মানে টোটাল আমরা অনেকজনই এসেছিলাম। এদিকে ওদের কেনাকাটা করার ছিল কুর্তি টুর্তি, তো আমাকে বলছে যে তুমিও না, আমি বলছি না এখন আমি নেবো না, পরে নেবো ও আসলে। আর এইদিকে মানে আমি এখানে ফ্রিতে মডেল হয়েছি, কারণ একজন ভিডিও কলে দেখছিল ও কুর্তি নেবে বলে। আর কাকুকে বলছি দেখো কাকু, তোমার সেলের জন্য আমি কিন্তু ফ্রিতে মডেল, মানে দোকানের কাকু বলছে ফ্রিতে কিন্তু মডেল, এরকম কিন্তু তুমি পাবে না, দেখো। তো কাকুরও খুব হাসছিল, সবাই হাসাহাসি করছিল। তা আমাকে বলছিল যে তুমি একটু ধরো না, তাহলে ভালো করে দেখা যাবে। ফোনটা দূরে ছিল, দূরে ধরা ছিল, তো আমি বলছি ঠিক আছে আমি ধরছি। তো ফ্রিতে মডেল হয়ে গেছিলাম কাকুর। আর এইদিকে দেখো, তারপরে বাড়িতে চলে আসি, বৃষ্টিও পড়ছিল, বৃষ্টিটা যেই কমেছে আমি বাড়িতে চলে এসেছি। আর আমাকে একজন ওখানে মামামের, মানে সবাই আমরা বসি মামামের স্কুলের ওখানে, তো একটা বউ শুনেছে আমি খারকোল খেতে খুব ভালোবাসি, এটাকে খ্যাটকোলও বলে অনেকে, ভালোবাসি বলে আমার জন্য কিন্তু নিয়ে এসছে। আর এই যে নিচে দেখছো গোড়াগুলো, বলেছিল গোড়াগুলো লাগিয়ে দেবে, আমি কিন্তু তাই করেছি, বলেছে এই গোড়া দিয়েই কিন্তু আবার গাছ বেরোবে, আমি সেটাই করেছি। আর এইদিকে দেখো সবজি কাটতে বসেছি, আর খারকোলগুলোও করবো আজকে।
তাই দিয়ে সবজি কাটবো, সবজিগুলো সব বের করে নিয়ে আগে আমি প্রথমে ঝুড়িতে ভালো করে সব আলাদা আলাদা করে সাজাই, সবজিটা আলাদা, আলুটা আলাদা, পেঁয়াজ আদা রসুন আলাদা সাজিয়ে তারপরে দেখো আমি কি কাণ্ড করেছি না, তো খারকোলের যে ব্যাগটার মধ্যে যে মাটিগুলো ভরা ছিল খারকোলটা ধরে উল্টে দিয়েছে আর পুরো মাটি মাটি হয়েছে, তো ওই মাটিগুলো পরিষ্কার করলাম। আর এইদিকে অপোজিটে কিন্তু আমি বড় জায়ের সাথে গল্প করছি, আর আমরা 3 বউ কিন্তু এইভাবে গল্প করি আর কাজ করি। কি করবো বলো, আমরা 3 বউ 3 জনের বান্ধবী, তো সারাদিনটা কিন্তু ভালোভাবেই যায়। তো রাতের বেলাটা একটু বরের জন্য মিস করি, কিছু আর করার নেই। আর এই যে বললাম না ছুটি ছুটি এই হবে এই হবে না, এই হবে এই হবে না, এরকমই হয়। যতবারই বলেছি যে একটু দেরি করেই আসো, এত তাড়াতাড়ি ছুটিতে আসছো, যতবারই বলি ততবারই এই কাণ্ডটা হয়। তো এখন বলছে যে দাঁড়াও, আর ওর এমন জায়গায় একটা পোস্টিং হয়েছে, সেখানে এখন ছুটিটা নিতে গেলে জানি না কী হবে, আরও কতজন নাকি ছুটি, সবারই তো ধরো ছুটির একটা ব্যাপার আছে, তো এই জন্য আটকি পড়ে যায়, জানি না কী হবে, এখনও কোনো শিওরিটি নেই। তবে ঠাকুরকে তো ডাকছি ভোলেনাথ যেন আমার বরের ছুটিটা হয়ে যায়। কেন বলো তো, আমাদের না এখানে সামনে একটা অনুষ্ঠান আছে, তো সবারই তো ইচ্ছা করে না একটু অনুষ্ঠানে বরের সাথে যাই। তো অনেক দিন মানে প্রায় 5 বছরের বিয়েতে একটা অনুষ্ঠান পেয়েছি, তোমরা ভিডিও দেখতে পারো যারা যারা নতুন দেখছো, আর যারা দেখেছো তারা তো জানোই। আর আরেকটা যদি মানে এই অনুষ্ঠান যদি পাই, অনুষ্ঠানটা তাহলে আর 2টো হবে টোটাল, মানে 5 বছরে। কি বলো আর কি বলবো, আমারও একের সময় খারাপই লাগে, তো কিছু করার নেই, খারাপ লাগার আর কিছু নেই। তো এই যে তাই ভাবছি যেন ঠাকুর করে যেন ছুটিটা হয়ে যায়। তো দেখা যাক ছুটিটা হয় নাকি তোমাদের বড়বাবু, তোমরা একটু বলো ঠাকুরকে যেন ছুটিটা হয়ে যায় হয়ে যায়। তো আমি তো খুব চাইছি যেন হয়ে যায়, হলে পরে এই মানে আসলে পরে এমন দিনেই ছুটিটা হবে, তারপরের দিন সোমবার পড়বে, তো এটা শ্রাবণ মাস পড়ছে, তো এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল দেওয়ার ইচ্ছা আছে। তো ঠাকুরকে তো খুব বলছি যে যেন ঠাকুর ছুটি পড়ে যায়, তাহলে একসাথে শিবের তোমার মাথায় বাবার মাথায় জল দেবো। তো দেখা যাক কী হয়। আর এইদিকে দেখো সব সবজি আমার কাটা হয়ে গেছে, আর এইদিকে পাবদা মাছ এসেছিলো বাড়িতে, নিয়ে এসেছিলো পাবদা মাছগুলো। আমার যা হেভি টেকনিকে কিন্তু ছাড়ছে, খুন্তিতে রাখছে আর ছাড়ছে, এইভাবে ছাড়ছো কেন, বলছে যা ফাটছে না রে, মুখে চোখে ছিটছে, ওই জন্য আমি এইভাবে ছাড়ছি যাতে না ছেটে। আমি ঠিকই করেছ, এরকম করেই ছাড়ো, যদি মুখে চোখে ছেটে খুব জ্বলবে না বলো তো। তো সেই জন্য তারপরে আমি স্নান টান করে কিন্তু পুজোটা দিয়ে নিচ্ছি। শাশুড়ি মা পুজো দেয়নি, আমি তাড়াতাড়ি করে পুজো দিয়ে মেয়েকে আনতে যাবে বলে ভাবলাম ঠাকুরের পুজোটা পড়ে থাকবে, আবার এসে দেবো, অনেক লেট হয়ে যায়, তাই জন্য ভাবলাম পুজোটা দিয়ে দিই। আর দিতে গিয়ে দেখি ঠাকুর ঘরে কত ঝুল, আর মা তো ধরো চোখে একটু কমই দেখে, ধরো চশমা পরে, তারপরে হতেই পারে চশমা না পরে পুজো হচ্ছে, ওটা খেয়াল করেনি জানো না, ওই জন্য তারপরে আমি ভালো করে ঝুল ঠুল করে ভালো করে ঝেড়ে দিলাম, নাহলে না কেমন লাগছে বলো, ঠাকুরের ঘরে মুখে চুকে ঝুল পড়ছে, বাজে লাগছে। তারপরে ভালো করে ঠাকুরকে স্নান টান করিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাঝখানে আরেকজন চলে এসছে, সাধু বাবা। তো এরকম উলঙ্গ সাধু আমাদের বাড়িতে কিন্তু প্রায় তুমি আমার ভিডিওতে দেখতে পাবে, কারণ এদের কোনো মানে ইয়ে নেই, মানে কখন সখন ভিডিওর মাঝখানে চলে আসে। আমিও তাই বলি, সোনারা এইভাবে ঘুরে বেড়াস না, তো ওরা তো আর বোঝে না। তো তোমরা হয়তো অনেকে কমেন্ট করে দিতে পারো, কিন্তু তার আগেই তোমাদের বলে দিলাম, যেহেতু ছোট্ট শিশু, ওদের সাথে তো কোনো তুলনা হয় না বলো। তো চলো এবার আমি কিন্তু মেয়েকে গাড়ি করে আনতে নিয়ে গেছিলাম। আর কি বলো তো, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ মেয়েটা স্কুল থেকে এসে ঢ্যাপ করে পড়ে গেছিলো খাট থেকে, আর প্রচুর জোর কপালে আর হাঁটুতে লেগেছে, কালশিটে পড়ে গেছিলো, পরে দেখেছি, কিন্তু সঙ্গে সঙ্গে সেটা হয়নি, আস্তে আস্তে কালো হয়ে গেছিলো জায়গাগুলো। তো এই যে এইখানে একটু আর হাঁটুতে লেগেছিলো, মানে বিশ্বাস করে না, মেয়েটা প্রচণ্ড কাঁদছিল। আর টিভির মধ্যে পুরো ঢুকে যায়, টিভি চালালে টিভি তাকাতে তাকাতে উল্টে পড়ে গেছে, মানে ফলসভাবে হাতটা পড়েছে খালি জায়গায় আর ঠ্যাপ করে পড়ে গেছে পুরো। আর দেখো এই যে ঘুমাচ্ছে এখন, খুব লেগেছে, কাঁদছিল প্রচণ্ড পরিমাণে, তার জন্য আর ভিডিও করিনি। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা মানে আমার ভিডিওটা এখানেই শেষ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে একটা লাইক করে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে তোমাদের থাকতেই হবে। আর অবশ্যই ভিডিওটা আরও ভালো লাগলে অনেক অনেক পরিমাণে দেখবে, আর অনেক অনেক পরিমাণে শেয়ার করবে, আর তোমাদের মিষ্টি কমেন্টের কিন্তু আমি অপেক্ষায় বসে আছি। তো চলো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। এখনের মতন টাটা, বাই বাই।